আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম হিস্ট্রি ফার্স্ট পেপারের রিভিশন ক্লাসের উপর আরও একটি চ্যাপ্টার নিয়ে। গত ক্লাসে আমরা পড়েছি ফার্স্ট চ্যাপ্টার, কিন্তু আজকে আমরা দেখব এর পরের শর্ট সিলেবাসের মধ্যে যেই চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি হলো চ্যাপ্টার থার্ড চ্যাপ্টারটি আছে। তো আমরা আজকে চলো দেখা যাক হিস্ট্রি থার্ড চ্যাপ্টারে কী কী সৃজনশীল আছে এবং সেই বিষয়ে যেসব আলোচনাগুলো আছে সেগুলো আজকে আমরা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই যে সৃজনশীলটি দেখব সেটি আমাদের দেখো গত 2022 সালের এইচএসসিতে কিন্তু আমাদের তিনটি বোর্ডে এসেছে, যেটি ছিল আমাদের ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড এবং যশোর বোর্ড। তো এখানে দেখো প্রথম কোশ্চেনটি ছিল যে ভারতবর্ষের ইতিহাসের শাসন কয় ভাগে বিভক্ত। ভারতবর্ষের ইতিহাসের শাসনটি কিন্তু আমাদের 3 ভাগে বিভক্ত, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে আমাদের বলা হচ্ছে কতে হান্টার কমিশন কি। হান্টার কমিশন মানে কিন্তু এইরকম না যে কমিশনে হান্ট করা হতো বা শিকার করা হতো, এরকম কিছু না। হান্টার কমিশন হচ্ছে একটি শিক্ষা কমিশন, ভারতীয় জনসাধারণকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য তোমার উইলিয়াম উইলিয়াম লর্ড রিপন উইলিয়াম হান্টারের নেতৃত্বে লর্ড রিপন কিন্তু 1842 সালে উইলিয়াম হান্টারের মাধ্যমে কিন্তু একটি শিক্ষা কমিশন গঠন করে, যেটি পরবর্তীতে তোমার হান্টার কমিশন নামে উদ্ভূত হয়, ঠিক আছে। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে গতে যে উদ্দীপকে বর্ণিত ঘটনা তোমার কোন আন্দোলনের সাথে সাদৃশ্য। তো দেখো 2020 সালে 5 মে ভারতীয় ও চীনা সেনারা তাদের নিয়ন্ত্রণ রেখা পূর্ব লাদাখের বিভিন্ন স্থানে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে 20 জন ভারতীয় সেনা নিহত হয় এবং বয়কট চীন কর্মসূচি, যা হয় তোমার একটি স্লোগান যে চীনের জিনিস চাই না বা বয়কট চীন, ঠিক আছে। এইটা আসলে কোন ঘটনার সাথে মিল, এটা দেখো আমাদের তোমার এক্ষেত্রে যেটার সাথে মিল সেটা হচ্ছে আমাদের স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনটা কেন হয়েছিল? 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় সরি যখন 1905 সালে বঙ্গভঙ্গ হয় তখন কিন্তু তোমার যারা জাতীয় কংগ্রেস, সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের যেসব চরমপন্থী লোক ছিল কিংবা যারা হিন্দু তো ছিল, যারা আর কি বঙ্গভঙ্গকে সঠিক চোখে নেয়নি, তারা কি করেছিল, তারা তোমার এই ক্ষেত্রে এটা আন্দোলনটা শুরু করেছিল, ঠিক আছে, যে আমরা ভারতের কোনো পণ্য করবো না। তাছাড়া মহাত্মা গান্ধীও কিন্তু এই ক্ষেত্রে অসহযোগের আন্দোলনের ডাক দেয়, ঠিক আছে। ঠিক যেমনটা আমাদের দেখতে পাচ্ছি যে ভারত এবং চীনের মধ্যে যখন যুদ্ধ হয় তখন কিন্তু চীনা পণ্যগুলো আমাদের বয়কট করা শুরু হয়। একইভাবে এই ক্ষেত্রে কিন্তু বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বিলেতি পণ্য বর্জন, তারপর বিলেতি শিক্ষা বর্জন, এই বিষয়গুলো কিন্তু তখন চরম রূপ লাভ করে। অতএব আমরা বুঝতে পারছি কিন্তু এটার সাথে কিন্তু আসলে এই যে তোমার স্বদেশী আন্দোলন, এই বিষয়টির মিল রয়েছে। তো ঘতে যদি আমরা দেখি, ঘতে দেখো বলা হচ্ছে যে এই আন্দোলন জাতীয় পর্যায়ে সারা জায়গাতে ব্যর্থ হয় কেন, ঠিক আছে। আমাদের এই আন্দোলন অর্থাৎ স্বদেশী যে আন্দোলন, ঠিক আছে, এটা কিন্তু সারা জায়গাতে ব্যর্থ কেন হয়। এটা যদিও পরে এই আন্দোলনের ফলে যদিও পরে 1911 সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়, কিন্তু তারপরে কিন্তু এটার ওই রকম ভাবে প্রভাব ফেলতে পারেনি একটাই কারণে। কারণ দেখো বঙ্গভঙ্গের ফলে কি হয়, রাজধানী আগে ছিল শুধু কলকাতায়, যার ফলে এই বাংলা অঞ্চলের লোকেরা কিন্তু তোমার নিপীড়িত এবং শোষিত ছিল এবং তাদের এই অঞ্চল মানে আমাদের এই অঞ্চলগুলোতে উন্নয়নের ধারা কম ছিল। কিন্তু যখন তোমার বঙ্গভঙ্গ হয় তখন কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকার মধ্যে একটা রাজধানী হয় এবং ঢাকার রাজধানীকে ঘিরে সকল কিছু তোমার তৈরি হতে থাকে। কিন্তু পূর্বে কি ছিল যে তোমার যেসব কোর্ট ছিল বা অফিস আদালত ছিল সব ছিল কলকাতায়, এবং পূর্ববঙ্গের মানুষই কিন্তু ওই দিকের ক্লায়েন্ট বেশি ছিল, এবং যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে ওই কলকাতার লোকে যারা আইনজীবী ছিল তাদের ক্লায়েন্ট কমে যাচ্ছিল বা ব্যবসায়ীদের তাদের ব্যবসা বাণিজ্য কমে যাচ্ছিল। এর ফলে কিন্তু তারা কিন্তু পরবর্তীতে কি করে, স্বদেশী আন্দোলন শুরু করে। কিন্তু স্বদেশী আন্দোলনটা ব্যর্থ হয় এই কারণে তোমার একইভাবে যেমন তোমার এটা হিন্দুদের জন্য অপকারের বিষয় ছিল, এটা কিন্তু আমাদের যারা বাঙালি মুসলিম ছিল এই অঞ্চলে তাদের জন্য কিন্তু একটা বিশাল একটা উন্নয়নের সুধারা বা সুবাতাস বয়ে নিয়ে এসেছিল, ঠিক আছে। মানে বা এই ক্ষেত্রে যারা আমাদের আছে ঢাকার অঞ্চলের লোক, তাদের একটা উন্নতি হচ্ছিল, কিন্তু এটা কিন্তু আমাদের এই স্বদেশী আন্দোলনের লোকেরা কিন্তু এটা মেনে নিতে পারেনি। কিন্তু তাছাড়া কিন্তু এই ক্ষেত্রে কিন্তু স্বদেশী আন্দোলন ছিল মূলত তোমার যারা ছিল আমাদের সর্বভারতীয় যে কংগ্রেস, তাদের কিন্তু এই ক্ষেত্রে যারা চরমপন্থী বা ধনিক শ্রেণী, কিন্তু যারা নরমপন্থী ছিল কিংবা যারা তোমার তুলনামূলক শোষিত শ্রেণী ছিল বা গরিব হিন্দু শ্রেণী ছিল, তারাও কিন্তু এই আন্দোলনের সাথে যোগদান করেনি, ঠিক আছে। এর ফলে কিন্তু এই সব বিষয়গুলোর কারণে কিন্তু আমাদের এই ক্ষেত্রে তোমার এই আন্দোলনটি সারা জায়গাতে ব্যর্থ হয়, ঠিক আছে। আচ্ছা দেখো পরের সৃজনশীলটিতে যদি আমরা যাই, এক্ষেত্রে দেখো রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন
আমাদের দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর, দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর কিন্তু আমাদের রাজা রামমোহন রায়, তার নাম ছিল রামমোহন রায়, তার আগে কিন্তু এই রাজা উপাধিটি দেয়া হয়। ঠিক আছে, তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে রাওলাট আইন বলতে কি বুঝো? রাওলাট আইন, ঠিক আছে, এক্ষেত্রে রাওলাট আইন বলতে আমাদের বোঝানো হয় তোমার প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের যেই সন্ত্রাসবাদী আন্দোলন এবং বঙ্গভঙ্গ রদ আন্দোলন প্রতিহত করা ব্রিটিশ সরকারের কতগুলো দমন আইন, যেমন তোমার যখন ভারতে সন্ত্রাসবাদী আন্দোলন শুরু করে কিংবা এক্ষেত্রে যারা বঙ্গভঙ্গের জন্য যারা স্বদেশী আন্দোলন করে বঙ্গভঙ্গ রদের জন্য, তাদের বিরুদ্ধে কিন্তু তোমার এক্ষেত্রে কিছু আইন চালু করে। ঠিক আছে, দমনমূলক আইন চালু করে। এই কুখ্যাত আইন দ্বারা সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়। ঠিক আছে, যে সংবাদপত্রগুলো তাদের এইগুলো তাদের সমালোচনাগুলো কিংবা তাদের যে কুকীর্তিগুলো এগুলো তুলে ধরতে পারবে না। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু তোমার এই আইনের মাধ্যমে করা হয়, রোধ করা হয়, কণ্ঠরোধ করা হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু তখন কিন্তু গান্ধীজি একটা সমালোচনা করে বলেন যে আপিল নেহি, দলিল নেহি, উকিল নেহি। ঠিক আছে, এটার মানে হলো যে তখন তুমি আপিল করতে পারবে না সরকারের কাছে, কিংবা তোমার যে কণ্ঠটা রোধ করা হচ্ছে এর প্রমাণ কি বা এর যে কী কারণে এই দলিলটা নেই কিংবা তোমার উকিল নেই, মানে তোমার আইনের আশ্রয় নেওয়ার কোনো নেই। ঠিক আছে, উপায় নেই। তারপর দেখো এক্ষেত্রে আমাদের গতে বলা হচ্ছে উদ্দীপকের সোবাহান পাড়া কল্যাণ সমিতির কর্মকাণ্ডের সাথে ইতিহাসের কোন সংগঠনের সাদৃশ্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, এটা যদি আমরা দেখি, সোবানপাড়া কল্যাণ সমিতি তালতলী উপজেলার একটি ঐতিহ্যবাহী সমিতি, কিন্তু ইদানিং সভাপতি এবং সাধারণ সম্পাদকের মধ্যে সম্পর্কে দরুণ অবনতি ঘটে। সাধারণ সম্পাদক সভাপতি নিজ আত্মীয় স্বজনকে সমিতির বিভিন্ন প্রকল্পে নিয়োগ সহ সুযোগ সুবিধা দিচ্ছিলেন। সাধারণ সম্পাদক প্রতিকার না করতে পারে সে আরেকটি সোবাহান পাড়া উন্নয়ন প্রকল্প শুরু করে। এটার সাথে আসলে কোন প্রকল্পের মিল আছে বলতো? এটা যদি আমরা দেখি যে 1906 সালে কিন্তু মুসলিমদের অধিকারের জন্য একটি দল প্রতিষ্ঠা করা হয়, যে দলটির নাম হচ্ছে আমাদের মুসলিম লীগ। এর 20 বছর আগে কিন্তু আমাদের 1885 সালে কিন্তু আরেকটি বা ভারতের প্রথম যে রাজনৈতিক দল ছিল জাতীয় কংগ্রেস, কিন্তু জাতীয় কংগ্রেসটা ছিল মূলত হিন্দুত্ববাদীদের। ঠিক আছে, কিন্তু হিন্দুত্ববাদীদের থাকার কারণে তারা কিন্তু সবসময় যে হিন্দু ছিল তাদের অধিকার নিয়ে কথা বলতো, যারা মুসলিম ছিল তাদের অধিকার নিয়ে এবং তাদের যেসব দায়িত্ব বা তাদের যেসব উন্নয়ন এই বিষয়গুলো কিন্তু নিয়ে কখনো আলোচনা করা হতো না। এর ফলে কি হয়? এর ফলে কিন্তু তোমার পরবর্তীতে 1906 সালে তোমার মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় এবং মুসলিম লীগ প্রতিষ্ঠা হওয়ার পরে কিন্তু ঠিক এইখানে যেমন সুবহান পাড়া প্রকল্প সাধারণ সম্পাদক গঠন করে তাদের একটা আলাদা সমিতি গঠন করে এবং তার তালতলী উপজেলার উন্নয়নের কাজ করে। ঠিক একইভাবে কিন্তু মুসলিম লীগ গঠিত হয়ে কিন্তু যেসব মুসলিম ছিল তাদের তোমার এই অধিকারের জন্য এক্ষেত্রে কাজ করে যেত। ঠিক আছে, সুসম্পর্ক বজায় রাখতে কাজ করে যেত। ঠিক আছে, অতএব আমরা বুঝতে পারি কিন্তু এই সমিতির কর্মকাণ্ডের সাথে কিন্তু আমাদের যে মুসলিম লীগটি ছিল ওই মুসলিম লীগের কিন্তু আমাদের তোমার মিল পাওয়া যায়। ঠিক আছে, তারপর দেখো তুমি এক্ষেত্রে বলা হচ্ছে গতে সোবানপাড়া উন্নয়ন প্রকল্পের লক্ষ্য ছিল তালতলী উপজেলার উন্নয়ন কাজ করা, সকলের সাথে সুসম্পর্ক স্থাপন। ঠিক আছে, পাঠ্য বইয়ের আলোকে যেহেতু বলা হয়েছে তখন তোমার এক্ষেত্রে মুসলিম লীগকে টানতে হবে। মুসলিম লীগ কি কি উন্নয়ন করতো? ঠিক আছে, মুসলিম লীগের যে উন্নয়নগুলো ওগুলো তোমার কিন্তু এক্ষেত্রে দিতে হবে। এক্ষেত্রে যদিও কিন্তু পয়েন্ট করে দেওয়া হয়নি, কিন্তু তোমার এক্ষেত্রে পয়েন্ট করে দেওয়া উচিত। প্রথমেই বলবা যে এটা মুসলিম লীগের সাথে মিল যায়। মুসলিম লীগের লক্ষ্য ছিল যে মুসলিম সম্প্রদায় যারা ছিল তাদের উন্নয়ন করা এবং তারপর মুসলিম লীগের প্রতিষ্ঠার বিষয়টা তুলে ধরবা এবং মুসলিম লীগের যেসব কর্মকাণ্ডগুলো, যেসব ভালো কর্মকাণ্ডগুলো, যেমন কি করে তারা ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের আনুগত্য বৃদ্ধি করে এবং ব্রিটিশ সরকারদের কাছে মুসলিমদের যেসব পিছিয়ে পড়া যেসব উন্নয়ন বা পিছিয়ে পড়া যেসব বিষয়গুলো আছে এগুলো করার জন্য কিন্তু তারা তোমার করে মুসলিমের অধিকারগুলো কিন্তু তারা তুলে ধরে। ঠিক আছে, তো এটাই কিন্তু তোমার সুবানপাড়া উন্নয়নের লক্ষ্য ছিল, কিন্তু তালতলী উপজেলার তোমার উন্নয়ন লক্ষ্য করা যেই এইটাই ছিল তোমার একই লক্ষ্য ছিল মুসলিম লীগের। অতএব আমরা বুঝতে পারি কিন্তু তাদের মধ্যে যে একটা সুসম্পর্ক আছে এটা কিন্তু একটা যথার্থ উক্তি। তারপর দেখো আমাদের কতে বলা হচ্ছে পরের এসে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রহিত করেন কে? এটা রহিত করেন আমাদের যিনি ছিলেন তোমার লর্ড রিপন, তিনি কিন্তু এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রহিত করেন। ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কি ছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ছিল যে তখনকার দেশে যে পত্রিকাগুলো ছিল ওই পত্রিকার মধ্যে শুধুমাত্র ইংরেজি ভাষার যে পত্রিকা, এই পত্রিকা বাদে ভারতের অন্যান্য ভাষার যেসব পত্রিকা যেমন হিন্দি ভাষা, বাংলা ভাষা, তামিলনাড়ুর ভাষা, এই ভাষাগুলোর যেসব পত্রিকা ছিল তাদের তোমার ব্যান করে দেওয়া হয়েছিল, কিংবা তারা খবর প্রচার করতে পারবে তোমার
পুলিশ যে বিভাগ ছিল, পুলিশ বিভাগের তাদেরই থেকে অনুমোদন নিয়ে যে হ্যাঁ আমি এই খবরটাই করতে চাই, যে এটা সরকারের সমালোচনা করতে পারবে না বা সরকারের বিপক্ষে যেতে পারবে না, এই ইসে কিন্তু চুক্তিতে কিন্তু তারা তোমার এটা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট করা হয়, কিন্তু যেটা তোমার পরবর্তীতে লর্ড রিপন কিন্তু এটা রহিত করেন বা ভঙ্গ করেন, এটা আর কি তুলে নেন। কথায় দেখো বলা হচ্ছে 1947 সালে ভারত স্বাধীনতা আইনের গুরুত্ব কি। ভারত স্বাধীনতা আইন কিন্তু ছিল তোমার, এই আইনের মাধ্যমে কিন্তু ভারত এবং পাকিস্তান নামে দুটি ডমিনিয়ন বা দুটি আলাদা রাষ্ট্রের কিন্তু জন্ম হয়। তো এর গুরুত্ব কিন্তু অপরিসীম, আমরা অলরেডি বুঝতে পারছি। এর মাধ্যমে মুসলিমদের জন্য তোমার পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান গঠিত হয়, এবং আমাদের ইসের জন্য কিন্তু তোমার যা বলে কি বলে এক্ষেত্রে তোমার হিন্দু যারা ছিল তাদের জন্য কিন্তু এক্ষেত্রে আমাদের ভারত তোমার করা হয়, ভারত একটি রাষ্ট্র গঠন করা হয়, ঠিক আছে। এবং 1947 সালে ভারত স্বাধীনতা আইনের কিন্তু মেন বিষয়টা ছিল এইটা, ঠিক আছে, যার ফলে বাঙালিরা যার ফলে তোমার এক্ষেত্রে যারা হিন্দু এবং মুসলমান তারা আলাদা আলাদাভাবে তোমার এক্ষেত্রে করতে পারছিল, ঠিক আছে, আর নিজেদের আয় উন্নতি কিন্তু এক্ষেত্রে করতে পারছিল। তারপর দেখো এক্ষেত্রে গতে বলা হচ্ছে উদ্দীপকের নেতার সঙ্গে পাঠ্য বইয়ের কোন নেতার। মোহনপুর থানা অধিকাংশ জনগোষ্ঠী বিভিন্ন প্রকার কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ধর্মীয় গোড়ামিতে লিপ্ত। গ্রামের সচেতন নাগরিক করিম সাহেব বিষয়টি উপলব্ধি করতে পেরে এই সমস্ত কুসংস্কার দূর করে একটি ধর্মীয় আন্দোলন করে। এক্ষেত্রে কিন্তু দেখো তুমি এক্ষেত্রে বলা হচ্ছে কুসংস্কার দূর করে এবং তারপর কিন্তু এক্ষেত্রে ধর্মীয় আন্দোলন শুরু করে। এটা কার সাথে মিলে যায় বলো তো? এটা কিন্তু আমাদের মিলে যায় তোমার স্যার সৈয়দ আহমেদের সাথে, ঠিক আছে, সৈয়দ আহমেদের সাথে কিন্তু এই বিষয়টা মিলে যাচ্ছে, ঠিক আছে। তিনিও কিন্তু তোমার এই ধর্মীয় সংস্কারমূলক কাজগুলো করতেন, এবং মুসলিম যেই সমাজ ছিল তারা কিন্তু ছিল যে মুসলিমদের মধ্যে একটা ধারণা ছিল যে এই ভাষাটা হলো তোমার ইংরেজদের ভাষাটা, যেহেতু ইংরেজরা মূলত খ্রিস্টান ছিল, তাদের এই ভাষাটাও খ্রিস্টান ভাষা, তো আমরা এই ভাষা পড়বো না, এই ভাষা লিখবো না, এই ভাষায় আমরা কোনো কাজ করব না। এবং আলটিমেটলি কিন্তু তোমার তারা কিন্তু এই পৃথিবীর যেই প্রতিযোগিতা এর থেকে কিন্তু তারা পিছিয়ে পড়ে, ঠিক আছে। এবং তারা কুসংস্কার আচ্ছন্ন হয়ে যায় বিভিন্ন, এবং মাজার টাজার ইত্যাদির সৃষ্টি হয়, এবং বিভিন্ন লোক তাদের কুসংস্কার বা বিভিন্নভাবে ভয় দেখিয়ে কিন্তু তাদের লুটে নিচ্ছিল। তো ইসের জন্য কিন্তু সৈয়দ আহমেদ প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন এবং মুসলিমদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার জন্য, ঠিক আছে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, এবং তাদের মধ্যে যে ধর্মীয় গোঁড়ামি, ধর্মীয় যে অপব্যবহার বা ধর্মীয় যেসব ছিল তোমার এই বিষয়গুলো কিন্তু ধর্মীয় গোঁড়ামিগুলো তারা দূর করে, কি করে তারা প্রগতিশীল একটা ভাবধারার করে, এবং পাশ্চাত্য যেই সংস্কৃতিগুলো কিংবা পাশ্চাত্য ভাষা, পাশ্চাত্য শিক্ষা, এগুলাকে কিন্তু স্যার সৈয়দ আহমেদ নিয়ে আসে। উদ্দীপকেও কিন্তু একই বিষয় আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ঘতে দেখো বলা হচ্ছে উক্ত কর্মকাণ্ডের ফলাফল তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো, ঠিক আছে। এটার ফলাফলে কি হয়, আমাদের যে ধর্মীয় গোঁড়ামিটা এটা চলে যায়, ঠিক আছে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয় মুসলিম সমাজের মধ্যে উন্নয়ন ঘটে, মুসলিম সমাজের তোমার তারা মূল ধারায় ফিরে আসে, তারাও তোমার শিক্ষিত হইতে থাকে, তারা নিজেদের অধিকার এবং নিজেদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হইতে পারে। এই যে পয়েন্টগুলো বললাম এগুলা তুমি এভাবে পয়েন্ট করে তোমার এভাবে করতে হবে, ঠিক আছে, পয়েন্ট করে করে তোমার এক্ষেত্রে তুলে ধরতে হবে, ফলাফল যেহেতু চেয়েছে, ঠিক আছে। তারপর দেখো পরের সৃজনশীলটিতে বলছে আমাদের মুসলিম লীগ কত সালে গঠিত হয়? 1906 সালে। লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাব 1940 সালের 23শে মার্চ আমাদের যিনি শেরে বাংলা একে ফজলুল হক তিনি এই বিষয়টা পেশ করেন, এবং লাহোর প্রস্তাবের মূল বিষয় ছিল তোমার এইখানে বাঙালিদের জন্য, বাঙালি মুসলিম যারা ছিল এই অংশে, ঠিক আছে, তাদের জন্য একটি আলাদা সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র গঠন করা, ঠিক আছে। যদিও এটা পরবর্তীতে হয়নি, এবং দ্বিজাতি তত্ত্বের যে বিষয়টা মোহাম্মদ আলী জিন্নার, ওইটাও কিন্তু এইখান থেকে আসে যে হিন্দু এবং মুসলিমদের জন্য আলাদা দুটি জাতি গঠন করা, এবং ওই জাতির ভিত্তিতে যদিও পরবর্তীতে তোমার দেওয়া হয় নাই, আলাদা একটি রাষ্ট্র গঠন করতে দেওয়া হয়নি, তবে পূর্ব পাকিস্তান নামে একটি আলাদা প্রদেশ গঠন করতে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এটি ছিল লাহোর প্রস্তাব। তারপর দেখো এক্ষেত্রে গতে বলা হচ্ছে উদ্দীপকের বর্ণনা পাঠ্যপুস্তকের যে ঘটনার সাথে সাদৃশ্য। জনগণের দাবি দেওয়া সরকারের নিকট তুলে ধরার জন্য আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ। এই উদ্দেশ্যকে সামনে রেখে সর্বপ্রথম একটি রাজনৈতিক দল, সর্বপ্রথম ভারতের রাজনৈতিক দল কোনটি আসে? ভারতে কিন্তু রাজনৈতিক দল আসে আমাদের সর্বভারতীয় জাতীয় কংগ্রেস। সর্বভারতীয় জাতীয় কংগ্রেস, যেটা গঠিত হয় কত সালে? যেটা গঠিত হয় 1885
সালে, ঠিক আছে, 1885 সালে এটা গঠিত হয়। এইটাকে তোমার বোঝানো হচ্ছে, ঠিক আছে। এবং 1885 সালেও আরো কি কি তোমার এইগুলা ছিল, কোনো সংগঠন ছিল কিনা, এই বিষয়গুলো তুলে ধরতে হবে। যেমন 1843 সালে তোমার একটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সোসাইটি গঠন করা হয়। 1851 সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তবে এগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে কাজ করে এবং এগুলোর মূল লক্ষ্য ছিল তোমার ঈদের প্রতি করা আনুগত্য, ব্রিটিশদের প্রতি আনুগত্য। যদিও আমাদের সর্বভারতীয় যে জাতীয় কংগ্রেস, এটারও একটা ছিল, দুইটার মধ্যে একটা লক্ষ্য ছিল যে তারা সমালোচনা করবে নরম ভাষায়, এবং তাদের আরেকটা বিষয় ছিল যে তারা করতে পারবে না, আনুগত্য প্রকাশ করবে ব্রিটিশদের প্রতি। কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা স্বদেশী আন্দোলন বা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে কিন্তু তোমার ঈশার মধ্যে কিন্তু দুইটা দল সৃষ্টি হয়। একটা হলো যারা আনুগত্য প্রকাশ করে তারা নরমপন্থী, এবং যারা তাদের এই শাসন শোষণের বিরুদ্ধে রুখে তারা ওই চরমপন্থী, যারা মেইন ছিল তোমার যেমন ভগবত সিং ছিল, ঠিক আছে। আর নরমপন্থীর সাইডে ছিল আমাদের তোমার যেমন ধরো ছিল আমাদের কে বলে মহাত্মা গান্ধী ছিল। চরমপন্থীর সাইডে ছিল আমাদের তোমার বলতে পারো এক্ষেত্রে ছিল আমাদের বাঙালির গর্ব সুভাষিস চন্দ্র বসু, ঠিক আছে, সুভাষ চন্দ্র বসু। এই বিষয়গুলো ছিল, ঠিক আছে। তোমার এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে তুলে ধরতে হবে। এবং 1947 সালে যে ভারতের যে স্বাধীনতা আইন প্রকাশ করা হয় এবং ভারতের যে দাবি দেওয়াগুলা ভারতের মানুষগুলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই সংগঠনটাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল হিন্দুদের জন্য তথা ভারতের জন্য আর কি মেনলি। উক্ত দল দেশটির সকল শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষার সক্ষম কতটুকু? সম্পূর্ণভাবে সক্ষম নয়, কিছুটা সক্ষম। কারণ তারা সক্ষম ছিল না, তারা মুসলিমদের এইগুলা তারা তুলে ধরছিল না। তারা শুধুমাত্র তাদের যে ছিল হিন্দুত্ববাদীদের বিষয়গুলো তারা তুলে ধরেছিল, মুসলমানদের তুলে ধরে, যার ফলে কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের এই ক্ষেত্রে দেখো তোমার কি হয়, তারা কিছু লোক ছিল, যেমন এই ক্ষেত্রে দেখো নাম বলা আছে, যারা তোমার হিন্দু রাষ্ট্রের একটা করতে শুরু করে, ঠিক আছে। যেমন বিপিন চন্দ্র পাল, মতিলাল ঘোষ, বাল গঙ্গাধর, ঠিক আছে। এরা কিন্তু তোমার, তারপর লাল রাজপক্ষ রাও, ঠিক আছে। এরা কিন্তু তোমার হিন্দু একটা রাষ্ট্র গঠনের জন্য তারা উঠে পড়ে লাগে, ঠিক আছে। কিন্তু এর ফলে কিন্তু যারা আমাদের মুসলিম সমাজ ছিল ভারতের তৎকালীন, তারা কিন্তু হতাশ হয়ে পড়ে যে তারা যদি হিন্দু রাষ্ট্র গঠন করে, এমনিতেই আমাদের নেই কোনো অধিকার নেই, এটা তো আরও অধিকার চলে যাবে। যেমনটা এখন আমরা দেখতে পাচ্ছি যে ভারতের মুসলিমদের ক্ষেত্রে যেমনই হয়, তাদেরকে দমিয়ে রাখা হয় এবং নানা ক্ষেত্রে তাদের যে উগ্রপন্থী যে এইসব রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু এই বিষয়গুলো করে থাকে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের তোমার এই বিষয়গুলো যখনই হয় তখন কিন্তু তোমার ভারতে একটা মুসলিমদের জন্য কিন্তু মুসলিম লীগ 1906 সালে 20 বছর পরে তোমার গঠিত হয়। অতএব আমরা কিন্তু এই বিষয়গুলো তারপর দেখি যে মুসলিম লীগ কিন্তু তোমার কি করে, মুসলিম লীগ মুসলিমদের উন্নয়নের জন্য কাজ করে। কিন্তু তোমার কি হয়, এই পাকিস্তান কিন্তু এই সর্বভারতীয় যে জাতীয় কংগ্রেস, এরা কিন্তু এই কাজগুলো করতে সক্ষম হয় না। অতএব তারা কিন্তু আংশিকভাবে সক্ষম, সম্পূর্ণভাবে না, ঠিক আছে। তারা কিন্তু আংশিকভাবে সক্ষম এবং আংশিকভাবে তারা ব্যর্থ ছিল। তারপর দেখো 5 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে ভারতীয় শেষ মুঘল সম্রাট কে ছিল? ভারতের শেষ মুঘল সম্রাট ছিল আমাদের সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, ঠিক আছে। দ্বিতীয় বাহাদুর শাহ ছিল আমাদের ভারতের শেষ মুঘল সম্রাট। তারপর দেখো খতে বলা হচ্ছে 1857 সালে মহাবিদ্রোহের কারণ কি? 1857 সালে কি বিদ্রোহ ছিল? সিপাহী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ ছিল। তো এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে তার এই ক্ষেত্রে নির্দিষ্ট কারণ, কোনো একটি নির্দিষ্ট কারণে ঘটেনি। সিপাহী বিদ্রোহ মূলত নানা কারণে কিন্তু তোমার দীর্ঘ 1757 থেকে 1857 সাল পর্যন্ত দীর্ঘ 100 বছরের যে শোষণ নিপীড়ন, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু তোমার বহিঃপ্রকাশ ছিল ওই সিপাহী বিদ্রোহের মাধ্যমে, ঠিক আছে। এবং রাজনৈতিক বিভিন্ন যেসব আমাদের ছিল ওই ধর্মীয় যেসব আমাদের বৈষম্যগুলো ছিল, তার কারণে কিন্তু তোমার সিপাহী বিদ্রোহটা ঘটেছিল। দেখো এটা আমাদের গতে বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত 1858 সালে খ্রিস্টাব্দের মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাটি ব্যাখ্যা করো। মহারানী ভিক্টোরিয়ার ছিল তোমার ঘোষণা ছিল, তার ঘোষণায় ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষে শাসন তোমার ভিক্টোরিয়ার কাছে, তোমার মহারানী ভিক্টোরিয়ার কাছে কিন্তু তোমার হস্তান্তর করা হয়, ঠিক আছে। এটা কিন্তু তোমার দেখো 1757 সালে নবাবের পতনের মাধ্যমে 1858 সাল পর্যন্ত কিন্তু তোমার এক্ষেত্রে ছিল ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু শাসনে ছিল। কিন্তু 1858 সালে কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের সরিয়ে রানী বা তোমার ডিরেক্ট তোমার থেকে কিন্তু এইটা শুরু হয়, ক্ষমতা পরিচালনাটা শুরু একদম তোমার মেইন ব্রিটেন থেকে। এবং ব্রিটেনের মন্ত্রী যারা ছিল তারা এই ক্ষেত্রে ভারতের সচিব হয়ে আসেন এবং তারা ভারতকে শাসন করতে থাকে। এবং তোমার এই মেইন কারণ ছিল যে তারা যে শোষণ টোষণ নিপীড়ন চালায়, এইটার তোমার ছিল, ঠিক আছে। এবং এটার ফলে কিন্তু তোমার মহারানী ভিক্টোরিয়া কিন্তু এই বিষয়গুলো উপলব্ধি করে ভারতীয় যেসব অধিকার বা স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলোর জন্য কিন্তু তোমার এক্ষেত্রে আমাদের
তারা এই ঘোষণাটি প্রদান করে। এবং ঘতে দেখো মহারানী উক্ত রাজকীয় ঘোষণার ফলে ভারতের শাসনতান্ত্রিক কি পরিবর্তন ঘটে, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু ভারতের যেসব শাসনতান্ত্রিক এই পরিবর্তনগুলো কিন্তু এক্ষেত্রে ঘটতে শুরু করে, কারণ এর পূর্বে যে ভারতের যেসব ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তারা কিন্তু তোমার এক্ষেত্রে তারা শাসন করতো নিজেরা, ঠিক আছে, এবং তারা শোষণ নিপীড়ন যা খুশি তাই করতো। কিন্তু এগুলো কিন্তু আমাদের যে ছিল, বলা হচ্ছে যে তোমার যখন মহারানী ভিক্টোরিয়া এই ক্ষমতাগুলো নিল তখন কিন্তু এই বিষয়গুলো তারা সে নিজে প্রতিনিধি পাঠিয়ে এবং সরাসরি ডিরেক্ট তোমার এইগুলা হতো। ধরো তুমি একটা বিষয় যে তুমি আমার আন্ডারে কাজ করো, ঠিক আছে, এবং ধরো তুমি আমার আন্ডারে কাজ করো, ঠিক আছে, এবং আমি তোমার বস। এই ক্ষেত্রে তোমার কাজগুলো সরাসরি কিন্তু আমি তোমারই করতে পারবো, তত্ত্বাবধান করতে পারবো। কিন্তু ধরো তুমি আমার আন্ডারে কাজ করো কিন্তু তোমার আর আমার মধ্যে অসংখ্য আছে, দালাল চক্র বা বিভিন্ন আছে, এক্ষেত্রে কিন্তু ক্ষমতাটা আসলে কিন্তু হয় না। এটার সবচেয়ে বড় একটা উদাহরণ ধরো একটা সবজি যেটা তোমার গ্রামের মধ্যে একটা লাউ 3 টাকা 5 টাকা দরে কিনে আনা হয়, যেটা তোমার ঢাকায় আসতে আসতে কত হয় 70 টাকা 80 টাকা 100 120 150 টাকা হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু এটা কেন হয়, তোমার এই ক্ষেত্রে 5 থেকে 6টা তোমার হাত বদল হয়, ঠিক আছে, যেটা আমরা ইংরেজি ফার্স্ট পেপার বইও কিন্তু আমরা পড়েছি। 5 থেকে 6টা হাত বদল হয়, এর ফলে কি হয় মধ্যস্বত্ব ভোগীরা কিন্তু তোমার এই টাকাগুলো নিয়ে যায়। কিন্তু এইরকম যদি হতো ডিজিটালাইজ করা যেত যে তোমার ক্ষেত থেকে আমি ডাইরেক্ট কিনে আনবো, ঠিক আছে, ডিরেক্ট কিনে আনবো এবং এর একটা ডেলিভারি চার্জ তুমি করবা, ঠিক আছে। এর ফলে কিন্তু তোমার 5 টাকার যে বিষয় ওই ক্ষেত্রে কি হতো, তোমার ধরো তুমিও তোমার ওই লাউটা ধরো তুমি 50 টাকায় পেতা এবং ওই তোমার কিন্তু তোমার কি হতো 50 টাকায় বিক্রি করতে পারতো তোমার কৃষক। এর ফলে কৃষকেরও কিন্তু 5 টাকার জায়গায় 50 টাকা হতো লাভ, 45 টাকা বেশি পেতে এবং তুমিও কিন্তু 150 টাকার বদলে 50 টাকায় একটা জিনিস কিনতে পারতা। যেই বিষয়টা এখানে ঘটে, এখানে কিন্তু আমাদের তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ব্রিটেনের আন্ডারে থাকলেও তারা কিন্তু এক্ষেত্রে নিজেরা মধ্যস্বত্বভোগী ছিল এবং তারা শোষণ নিপীড়নের মাধ্যমে অনেক ইললিগ্যাল উপায়ে কিন্তু তারা নিজেরাই করে যাচ্ছিল। এবং এই রাজনৈতিক এই পরিবর্তনগুলাই অর্থনৈতিক সামাজিক পরিবর্তনগুলাই ঘটে যখন তোমার এই ব্রিটেনের রানী যখন তোমার ক্ষমতা গ্রহণ করে, ঠিক আছে। এবং কি কি ক্ষমতা গ্রহণ করে, যেমন তিনি 15 সদস্য বিশিষ্ট একটি কাউন্সিলর করেন, শাসন কার্য পরিচালনা করেন, তারপর প্রতিনিধি করেন, গভর্নর জেনারেলকে ভাইসরয় বা জনপ্রতিনিধি হিসেবে নিযুক্ত করে। এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে তুলে ধরতে হবে। পরবর্তী সৃজনশীলে দেখো বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নতুন প্রদেশের নাম কি ছিল, একটা ছিল আমাদের এই ক্ষেত্রে তোমার নামে ছিল একটা পূর্ববঙ্গ এবং আরেকটি ছিল আসাম। এই ক্ষেত্রে খতে দেখো বলা হচ্ছে স্বদেশী আন্দোলন কি। স্বদেশী আন্দোলন হলো আমাদের মূলত তোমার বঙ্গভঙ্গ রোধের জন্য তোমার যারা ছিল তোমার জাতীয় কংগ্রেসের উগ্রপন্থী বা তোমার চরমপন্থী বা তোমার যারা কি বলে ধনিক শ্রেণী, হিন্দু ধনিক শ্রেণী, তারা কিন্তু তোমার এইগুলা আন্দোলন করে, ঠিক আছে, স্বদেশী আন্দোলনগুলো করে। এটাই তোমার মূলত স্বদেশী আন্দোলন নামে পরিচিত। তারপর দেখো গতে বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত ঘটনা পাঠ্যবইয়ের কোন আন্দোলনের সাথে মিলে যায়, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো প্রথম বিশ্বযুদ্ধে পূর্ব মুসলমানদের নিকট তুরস্কের সুলতানের খিলাফতের মর্যাদা ছিল অসীম, কিন্তু যেহেতু আমাদের তোমার প্রথম বিশ্বযুদ্ধে কি হয় তোমার তুরস্ক নেই জার্মানির পক্ষে এবং ব্রিটিশরা কিন্তু ছিল জার্মানির বিপক্ষে, এবং যুদ্ধে কিন্তু তখন তোমার জার্মানির পতন ঘটে এবং যার ফলে কিন্তু তারা তোমার যে খিলাফত ছিল ওই খিলাফতের কিন্তু পতন ঘটে এর মাধ্যমে, ঠিক আছে। এটাই ছিল তোমার যখন যেহেতু দেখা যাচ্ছে খিলাফত আন্দোলনের কথাই কিন্তু এক্ষেত্রে স্মরণ করিয়ে দেয়। এবং খিলাফত আন্দোলনটা ছিল এরকম যে তোমার যেহেতু দেখো বাঙালিরা এই ক্ষেত্রে তো তোমার যুদ্ধের সময় যে প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু তোমার ব্রিটেনরা কিন্তু বাংলাদেশ থেকে তাদের পক্ষে যুদ্ধ করার জন্য সৈন্য নিয়ে যেত, ঠিক আছে। কিন্তু এর মধ্যে যে মুসলমান সৈন্যরা ছিল তারা কিন্তু মনে মনে ছিল কিন্তু তোমার তুরস্কের পক্ষে, যেহেতু তারা মুসলমান, কিন্তু ব্রিটেন ছিল তুরস্ক তথা জার্মানির বিপক্ষে, তুরস্ক বা জার্মানির বিপক্ষে, এবং তারা কিন্তু একটা দ্বিধায় পড়ে গিয়েছিল যে তারা আসলে কি করবে। এবং ব্রিটেন তাদেরকে এই বিষয়টা আশ্বস্ত করে যদি ব্রিটেন তথা তোমার যে জোটটা ছিল এরা যদি জিতে যায় তাহলে তোমার তুরস্কের খিলাফতের প্রতি তারা নজর দিবে না বা ওই ক্ষেত্রে তারা কোনো পতনের কোনো বিষয়গুলো তারা এই ক্ষেত্রে কোনো ঘটাবে না, ঠিক আছে। যদিও তারা তাদের পরবর্তী কথা রাখেনি এবং যেহেতু পরবর্তীতে খিলাফত আন্দোলনটা তোমার পতন ঘটে এবং পরবর্তীতে বাংলাদেশও তোমার এই খিলাফত আন্দোলনটা পরিসমাপ্ত হয়, ঠিক আছে। তারপর দেখো উক্ত আন্দোলনের ফলাফল কি, উক্ত আন্দোলনের ফলাফল কি, উক্ত আন্দোলনের ফলাফল ছিল তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে, ঠিক আছে। খিলাফত আন্দোলনটা তো তোমার 1920 সাল থেকে তোমার কত সাল পর্যন্ত চলো 1920 সালে কিন্তু তুরস্কের উপর সেভার্সে চুক্তি চালিয়ে দেয়, তুরস্ক সাম্রাজ্য খণ্ড বিখণ্ড গ্রহণ করলে খিলাফত আন্দোলন তীব্র আকার ধারণ করে, ঠিক আছে, তীব্র আকার ধারণ করে এবং
এই বিষয়গুলো তোমার কিন্তু দেখা যায় যে ব্রিটেন তাদের কথা রাখেনি, তারা কিন্তু তোমার এই যারা ছিল তুরস্কের খিলাফত পতন ঘটায়, ঠিক আছে। এই বিষয়গুলো তোমার এর ফল ছিল। তারপর দেখো 7 নম্বর সৃজনশীল বলা হচ্ছে কত খ্রিস্টাব্দে লখনৌ চুক্তি সম্পাদিত হয়, কত সালে? এটা ছিল আমাদের 1916 সালে কিন্তু লখনৌ চুক্তি সম্পাদিত হয়। তারপর দেখো আমাদের এক্ষেত্রে খতে বলা হচ্ছে ইলবার্ট বিল কি? ইলবার্ট বিলটা ছিল তোমার এরকম যে ইউরোপীয় অপরাধীদের বিচারের জন্য কিন্তু ভারতীয়দের ক্ষমতা দিয়ে লর্ড রিপন যে আইন পাশ করে তা ইলবার্ট বিল ছিল, ঠিক আছে। পূর্ববর্তীতে কিন্তু এরকম দেখা যাচ্ছে যে ব্রিটিশ দের যে এইগুলো অপরাধের জন্য কিন্তু তোমার ইয়েরা কিন্তু যারা ছিল যে দেশীয় যেই জজ ছিল বা বিচারক ছিল তারা কিন্তু এইগুলা করতে পারতো না। যারা আমরা মানে আমাদের স্বদেশীয় যে বিচারক ছিল তারা বিচার করতে পারতো না, কিন্তু লর্ড রিপন এসে কিন্তু সংস্কারটা করে এবং তিনি তাদেরকে যারা আমাদের দেশীয় বিচারক ছিল তাদেরকে ক্ষমতা প্রদান করে যে না, তোমরাও ব্রিটিশ যেই ছিল ব্রিটেনের যেই সব তোমার অপরাধী যারা ভারতের মধ্যে অপরাধ করবে তাদের তোমরা বিচার করতে পারবা, ঠিক আছে। এটাই ছিল আমাদের ইলবার্ট বিল। তারপর দেখে এক্ষেত্রে বলা হচ্ছে উদ্দীপকের সংগঠনের ক্ষেত্রে তোমার পাঠ্যবের কোন সংগঠনের মিল আছে? আচ্ছা দেখো এক্ষেত্রে বলা হচ্ছে আমাদের প্রতিবেশী একটি রাজনৈতিক ইতিহাসে রাজনীতি সচেতন ব্যক্তিবর্গ তাদের অধিকার আদায়ের জন্য বিক্ষিপ্তভাবে কাজ করতে থাকে, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা থাকে। এরূপ অবস্থায় সরকারকে সহযোগিতা নিজেদের অধিকার আদায়ের জন্য একটি সমন্বিত সংগঠন গড়ে তোলে, ঠিক আছে। এটা কোন সংগঠন? এটা হচ্ছে আমাদের সর্বভারতীয় তোমার জাতীয় কংগ্রেসের কথা, যেটা আমরা অলরেডি বলে এসেছি। দেশটির স্বাধীনতা সংগ্রামে এর ভূমিকা এটাও আমরা বলে এসেছি, ঠিক আছে। তারপর দেখো পরবর্তী সৃজনশীলে বলা হচ্ছে এক্ষেত্রে যে তোমার মুসলিম লীগ 1906 সাল, এই কোশ্চেন দেখলে এখন মনে করো মুখে চলে আসে। সিভিক্স, তারপর লাহোর প্রস্তাব কি? এটা আমরাই করছি। সিভিক্স এবং ইশার হিস্ট্রির মধ্যে কিন্তু প্রায় বিষয় একই না, তো এইগুলো কিন্তু আমরা এই ক্ষেত্রে কিন্তু দেখো তোমার এসে পড়তেছে। তোমাদের হয়তো বা যাদের সিভিক্স আছে তাদের হিস্ট্রি নেই, যাদের হিস্ট্রি আছে তাদের সিভিক্স নেই, ঠিক আছে। উদ্দীপকের ঘটনার সাথে তোমার কোন পাঠ্য বইয়ের মিল রয়েছে? দেখো এক্ষেত্রে তোমার বলা হচ্ছে একটি অঞ্চলের প্রশাসক দায়িত্ব গ্রহণ, সেখানে বসবাস দুটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্কের অভাব, তখন তিনি একটি কম সুবিধা ভোগ করত একটি সংগঠন মানে সম্প্রদায়, এবং সেখানে উক্ত প্রশাসক ওই এলাকার মানুষের সমাধিকার প্রদান এবং শাসন কার্য পরিচালনার সুবিধার্থে অঞ্চলটিতে দুটি প্রশাসনক। এটা কোনটার সাথে মিলছে? এটার সাথে মিলছে 1905 সালের যে বঙ্গভঙ্গের বিষয়টি কিন্তু এক্ষেত্রে আমাদের মিল রয়েছে। এবং বঙ্গভঙ্গের কি ধরনের প্রভাব ছিল? আমাদের স্বদেশী আন্দোলন ঘটায়, হিন্দুদের মাঝে মুসলমানদের মধ্যে একটা এটার মধ্যে একটা আকাশে চাঁদ পাওয়ার মতো ঘটনা ঘটে, ঠিক আছে। তারা নিজেদের অঞ্চলকে উন্নয়নের করতে পারছিল, ঠিক আছে। এইভাবে যে পক্ষে বিপক্ষের যে এইটা ছিল তুমি এটা দিবা যেমন পক্ষে, ঠিক আছে। পক্ষে দিয়ে তুমি কলেজে কাদের পক্ষে গিয়েছিল, ঠিক আছে, এবং তারপর দিলা কাদের বিপক্ষে গিয়েছিল, ঠিক আছে। এইভাবে দিয়ে তুমি তারপরে এক্ষেত্রে পয়েন্টগুলো তুলে ধরো, ঠিক আছে। তোমার নাম্বার কে কাটবে? নাম্বার কাটার তোমার টিচার বাপের ক্ষমতা নেই, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে আমরা যদি পরবর্তী সৃজনশীলটা যাই, বলা হচ্ছে ভারতবর্ষের সর্বশেষ কে ছিল? লর্ড মাউন্টব্যাটেন ছিল ভারতবর্ষের সর্বশেষ তোমার লর্ড মাউন্টব্যাটেন ছিলেন তোমার ভারতের সর্বশেষ ভাইসরয়। তারপর দেখো এক্ষেত্রে খতে বলা হচ্ছে সাইমন কমিশন কি? সাইমন কমিশন ছিল আমাদের ব্রিটিশ সরকার ভারতবাসীর দাবি দেওয়া পরীক্ষা করে দেখার জন্য 1927 সালে তোমার নভেম্বর মাসে স্যার জন সাইমনের নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট একটি করা হয়, যার কাজ কি ছিল? ভারতবাসীর দাবি দেওয়া তোমার পরীক্ষা করা, ঠিক আছে। ভারতবাসীর দাবি দেওয়া তোমার করেছিল তাদের মেইন কাজ, ঠিক আছে। 8 সদস্য বিশিষ্ট করা হয়, ঠিক আছে। এই কমিশন কোনো ভারতীয় সদস্য না থাকা এটাকে কি বলা হতো? সাদা কমিশন, ঠিক আছে। সাদা কমিশন মানে ব্রিটিশরা তো সাদা চামড়ার ছিল, তো এর মধ্যে কোনো ব্রাউন চামড়া ছিল না, এই জন্য এটাকে সাদা কমিশন বলা হতো, ঠিক আছে। ফানি নাম। তারপর কাজী নজরুল ইসলাম তো তাদেরকে কি বলতো? সাদা বিড়ালের দল, এদের সার্বিক হবে বল, ঠিক আছে। ব্রিটিশদেরকে তারা সাদা বিড়াল বলে তিনি উল্লেখ করেছিলেন। উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পাঠ্যবের কোন প্রস্তাবের মিল রয়েছে? যদি দেখি আমরা, দুটি সম্প্রদায় ছিল হিন্দু এবং মুসলমান, একটি প্রস্তাবের ভিত্তিতে সাম্রাজ্যবাদী শাসক গোষ্ঠী দুটি সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে দুটি স্বাধীন রাষ্ট্র। এটা হলো 1947 সালের যে আমাদের ভারত স্বাধীনতা আইন ঘটে, এবং এর ফলে যে আমাদের পাকিস্তান এবং ভারত নামে দুটি জাতির ভিত্তিতে দুটি আলাদা স্বাধীন রাষ্ট্র এবং সার্বভৌম রাষ্ট্র গঠিত হয়। এটা এই প্রস্তাবের সাথে কিন্তু আমাদের মিল রয়েছে, এবং দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল। হ্যাঁ, দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল, এই বিষয়গুলো তোমার এখানে উল্লেখ করতে হবে। তারপর দেখো এক্ষেত্রে সৃজনশীল 10 নাম্বার কি বলা হচ্ছে? এক্ষেত্রে বলা হচ্ছে তোমার কত খ্রিস্টাব্দে ভারতীয় কোম্পানির অবসান ঘটে? কত খ্রিস্টাব্দে ভারতীয়
কোম্পানির অবসান ঘটে, এটা কত সালে? এটা হলো ওই যে তোমার এটা কিন্তু 1947 সালে না, কোম্পানির কিন্তু তোমার এই ক্ষেত্রে অবসান ঘটে 1858 সালে, যখন তোমার ব্রিটেনের রানী তোমার ডিরেক্ট ক্ষমতাটা নিয়ে নেয়। তারপর দেখো এটা বলা হচ্ছে স্বদেশী আন্দোলন কি, অসংখ্যবার আমরা এটা দেখে আসছি। উদ্দীপকে করিম সাহেবের কাজের সাথে তোমার পাঠ্যবের কোন ব্যক্তির কাজের মিল আছে? করিম সাহেব তার এলাকায় পিছিয়ে পড়া নিজ সম্প্রদায়ের জন্য পাশ্চাত্য শিক্ষা প্রসার। আচ্ছা, এটা কি? এটা আমরা জানি যে স্যার সৈয়দ আহমেদের এটার আছে, যেটা আমরা অলরেডি পড়ে এসেছি, ঠিক আছে। তারপর দেখো উক্ত ব্যক্তির কার্যক্রম সম্বন্ধে অধিকার প্রতিষ্ঠা কি ধরনের প্রভাব ছিল? ইতিবাচক প্রভাব ছিল, এবং এই প্রভাবগুলো আমরা অলরেডি আলোচনা করে এসেছি। তারপর দেখো 11 নম্বর সৃজন, সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? 1865 সালে। কিন্তু এই ক্যাটাগরি বঙ্গভঙ্গ বলতে কি বোঝায়? বঙ্গভঙ্গ বলতে কিন্তু তোমার এই বাংলার যে অঞ্চলটা ছিল 2 লক্ষ বর্গ কিলোমিটার ছিল, এত বড় অঞ্চল একজন লোকের পক্ষে, তোমার গভর্নরের পক্ষে শাসন করতে কঠিন হয়ে যাচ্ছিল বলে, এবং এই অঞ্চলটা বাংলাদেশ নামক যে অঞ্চলটা ছিল বাংলার, এই অঞ্চলগুলো পিছিয়ে পড়ছিল বলে এক্ষেত্রে তোমার বঙ্গকে ভঙ্গ করে তোমার ভেঙে বঙ্গ এবং আসাম নামে দুটোই প্রদেশ সৃষ্টি করা হয়। এটাই মূলত তোমার 1905 সালে হয়, যেটা তোমার বঙ্গভঙ্গ নামে পরিচিত। তারপর দেখো এক্ষেত্রে আমাদের গতে বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত শাসক তোমার কোন শাসককে নির্দেশ করে? উপমহাদেশে আগমনকারী ব্রিটিশ শাসকবর্গের মধ্যে বেশ কয়েকজন শাসক উন্নয়নমূলক ও জনহিতকর কাজ করেছিলেন। তার কাজগুলো কি? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রহিত করেন, হান্টার কমিশন করেন, মিউনিসিপ্যাল অ্যাক্ট প্রণয়ন করেন। এটা কে? এটা ছিল আমাদের লর্ড রিপন। লর্ড রিপন তিনি কিন্তু অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি ছিলেন, একজন মনে করেন ভালো শাসক ছিলেন, যে এটা আমার দেশ না, তারপর আমি এইখানে শাসক হয়ে এসেছি। এই ক্ষেত্রে কিন্তু অনেক উন্নয়নমূলক কাজগুলো কিন্তু তিনি আসলে এই ক্ষেত্রে করে থাকেন, ঠিক আছে। এবং তার কার্যক্রমগুলো তোমার এই ক্ষেত্রে আমাদের বই যেভাবে দেয়া আছে, প্রথমে এই বিষয়গুলো তুমি দিবা যে এই কাজগুলো করেছেন, এবং তারপর আরো পাঠ্য বইয়ের যে বিষয়গুলো আছে সেগুলো তুমি পয়েন্ট করে, বারবার বলতেছি, একদম এমফাসাইজ করতেছি, তুমি পয়েন্ট করে দাও তুমি পয়েন্ট করে এগুলো সুন্দর করে লিখবে। পয়েন্ট করে লেখার ফলে কিন্তু তোমার এই ক্ষেত্রে তোমার খাতাটা দেখতে সুন্দর হবে, তোমার এই ক্ষেত্রে নাম্বার পাওয়ার কিন্তু একটা এই থাকবে, সম্ভাবনা থাকবে। তারপর দেখো এক্ষেত্রে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন বলো? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন আমাদের লর্ড ক্যানিং। সর্বশেষ কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, মনে রাখবা। লখনৌ চুক্তি কি? লখনৌ চুক্তি হলো তোমার 1913 সালে মুসলিম লীগের নতুন গঠনতন্ত্র প্রণীত হলে হিন্দু এবং মুসলমানদের মধ্যে সম্প্রীতি এবং তোমার সমভাবের যেই অনুকূল পরিবেশ তৈরি হয়, ঠিক আছে। ফলে মুসলিম লীগ এবং কংগ্রেস 1916 সালের ডিসেম্বর মাসে এদের বার্ষিক সম্মেলন লখনৌ শহরে সংস্কারের নীতি করে, যেটা হলো তোমার লখনৌ চুক্তি হিসাবে তোমার পরিচিত। উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? আচ্ছা, আমরা দেখি। বৃহত্তর উত্তর 16টি জেলা নিয়ে রাজশাহী বিভাগ একটি প্রশাসনিক ইউনিটের অধীনে রেখে এত বড় বিভাগে সুশাসন প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন। প্রশাসনিক 8টি জেলা নিয়ে আলাদা একটি বিভাগ গঠন করা হয়, ঠিক আছে, যেটি রংপুর বিভাগ নামে পরিচিত। এটা কোনটার সাথে? এটা হলো আমাদের বঙ্গভঙ্গের সাথে কিন্তু এটার মিল যাচ্ছে, ঠিক আছে। বঙ্গভঙ্গের তুমি কি মনে হবে শুধু প্রশাসনিক কারণ? শুধু কি এক্ষেত্রে প্রশাসনিক কারণ ছিল? বঙ্গভঙ্গের কিন্তু শুধু প্রশাসনিক কারণ ছিল না। তখন কিন্তু দেখা যাচ্ছিল যে যারা তোমার হিন্দু ধনিক শ্রেণী ছিল বা যারা শিক্ষায় প্রগতিশীল হয়ে গেছিল, প্রগতিশীল মানুষ যারা, সুশীল মানুষ যারা ছিল, তারা কিন্তু তাদের অধিকারগুলো বুঝতে শিখেছিল, এবং তারা কিন্তু পরবর্তীতে কি করেছিল, তারা কিন্তু তোমার এই ইংরেজদের যে দমন নিপীড়ন এগুলোর কিন্তু তোমার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। এর জন্য কিন্তু তারা কি করো, তারা কিন্তু এক্ষেত্রে তোমার রাজনৈতিক কারণ ঢুকিয়ে দিয়েছিল, এবং তারা কিন্তু তোমার পরবর্তীতে ভাগ করো শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল, ঠিক আছে, এই বিষয়টা তারা ঢুকিয়ে দিয়েছিল। এবং তাছাড়াও আরও কারণ ছিল সামাজিক কারণ, যে ক্ষেত্রে আমরা মুসলিম বাঙালি যারা ছিল তারা অনেক উন্নতি করেছিল। আর্থিক কারণ, আর্থিকভাবে অনেক উন্নয়ন ছিল। এভাবে আর্থিক, রাজনৈতিক, সামাজিক এই কারণগুলো তোমার তুলে ধরে ইতিহাসগুলো এখানে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তারপর দেখো 13 নম্বর সৃজনশীল বলা হচ্ছে তোমার সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? এটা গঠিত হয় 1952 সালে, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ।
তারপর দেখো এক্ষেত্রে খতে বলা হচ্ছে ভাগ করো শাসন করো নীতি বলতে কি বোঝায়, মাত্র বুঝালাম যে তোমার যেহেতু বঙ্গভঙ্গে এই ক্ষেত্রে বাংলার মানুষ অনেক বেশি সোচ্চার হয়ে গেছিল ইংরেজদের বিরুদ্ধে, এই জন্য তারা ভাগ করো শাসন করে ভাগ করে দিল দুই ভাগ, এবং এর ফলে কি হলো, এক পাশে মুসলিম বেশি এক পাশে হিন্দু বেশি, এবং তারপর তারা নিজেদের উন্নয়নের জন্য এই করছিল, দৌড়ঝাঁপ করছিল, এবং নিজেদের মধ্যেই কিন্তু একটা তোমার এসে পড়েছিল এক্ষেত্রে তোমার কি বলে তোমার ঝামেলার সৃষ্টি হয়েছিল, যার ফলে তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে কিন্তু তোমার ইংরেজদের বিরুদ্ধে কাজ করতে পারছিল না। ঠিক আছে, এইটাই হলো ভাগ করো শাসন করো নীতি। জনাব রফিক সাহেবের প্রস্তাব পাঠ্যসূচির কোন মোহনপুর একটি বৃহত্তর উন্নয়ন হিন্দু মুসলমান নানাগণ একে অপরের ঝগড়া বিবাদে লিপ্ত, ফলে অধিকাংশ সময় ইউনিয়ন অস্থিতিশীল। রফিক সাহেব উভয় সম্প্রদায়ের জন্য একটি প্রস্তাব পেশ করে কি হয়, বিভক্ত দুটি আলাদা ইউনিয়নের হয়। এটা কোনটা, এটা হলো 1947 সালে আমাদের যে ভারতীয় যে ইটা, ঠিক আছে, বা তোমার এটা লাহোর প্রস্তাবের যে বিষয়টা, ঠিক আছে, এর ফলেই তো তোমার আসলে 1947 সালে তোমার হয়, ঠিক আছে, তোমার ভারত এবং বাংলাদেশ ভারত এবং পাকিস্তান নামে দুটি হয়। এটা মেনলি 1940 সালে 23 মার্চ যে লাহোর প্রস্তাব, সেটা বাংলা একে ফজলুল হক কি করেন, ওই বিষয়টাকে করা হচ্ছে, ঠিক আছে, এবং লাহোর প্রস্তাব কি এবং কিভাবে হয় এটা কিন্তু আমরা অলরেডি জানি। তারপর দেখো রফিক সাহেবের উদ্যোগের সফলতাকে তোমার পাঠ্যপুস্তকের আন্দোলন যদি করো, এটা আমি অলরেডি বলে এসেছি, তারপরে যদি আবার বলি সংক্ষেপে, এটা হলো তোমার এইরকম ছিল যে তোমার লাহোর প্রস্তাবের ভিত্তিতে পরবর্তীতে কিন্তু দ্বিজাতি তত্ত্বের হয়, যেটা প্রবক্তা পরবর্তীতে ছিলেন মোহাম্মদ আলী জিন্না, এবং দুটি স্বাধীন আলাদা রাষ্ট্রের শীর্ষ হয়, যেখানে মুসলমানদের জন্য পাকিস্তান এবং হিন্দুদের জন্য তোমার এক্ষেত্রে ভারত শীর্ষ, এবং তারা কিন্তু তোমার দুটি রাষ্ট্র গঠন করে নিজেদের মতো উন্নয়ন করতে হয়। ঠিক আছে, অতএব আমরা কিন্তু বুঝতে পারি যে এই উদ্যোগটা কিন্তু সফল ছিল। ঠিক আছে, এবং পরবর্তীতে এই লাহোর প্রস্তাবের ভিত্তি এইটাকে বীজ ধরে কিন্তু বাংলাদেশ তোমার স্বাধীন হয়। কারণ লাহোর প্রস্তাবের একটা ছিল যে এরকম যে তোমার তখন কিন্তু তোমার কি করতে হবে, যে এই অঞ্চলে মানে বাংলাকে আলাদা একটি রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে মুসলমানদের জন্য স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে, যেটা কিন্তু পরবর্তীতে তখন 1947 সালে না হলেও 1971 সালে কিন্তু এটা তোমার যুদ্ধের মাধ্যমে আমরা কিন্তু পাই। অতএব এটা কিন্তু আমাদের জন্য একটা সফল একটা উদ্যোগ ছিল লাহোর প্রস্তাবটি। তারপর দেখো এক্ষেত্রে আমাদের 14 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে তোমার 1970 গণঅভ্যুত্থানের একজন কে ছিল, এটা ছিল আহসানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। ঠিক আছে, ওনারই কিন্তু তোমরা যদি আমাদের ভিসি চত্বরে এখানে আসো, ঠিক আছে, ভিসি চত্বর বা ফুলার রোডের এদিকে তোমার একটা ভাস্কর্য, অনেকগুলো ভাস্কর্য আছে, ওনার কিন্তু এক কোনায় আছে এইভাবে দাঁড়িয়ে আছে, এবং ওনার যে এই থেকে তোমার গুলি এই একটা বিষয় কিন্তু ওনার আছে 69-এর গণঅভ্যুত্থান। ঠিক আছে, তো উনি ঠিক আছে স্বৈরাচার নিপাত যাক, ঠিক আছে, এরকম একটা তোমার পেটে পিঠে লাগানো ছিল। ঠিক আছে, আসাদ নাম ছিল ওনার। ইলবার্ট বিল কি পড়ে এসছি তোমার পাঠ্যপুস্তকের সাদৃশ্য উদ্দীপকের সাথে। উদ্দীপকে বলা হচ্ছে একটি বিভিন্ন ধর্ম গোত্রের মানুষের বসবাস ঐক্য একদা ওই রাষ্ট্রের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ হলে একটি নির্দিষ্ট ধর্মীয় গোত্রকে দায়ী করা হয় এবং বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে অনেক গোত্রের জন্য ডাক দেন, এবং পরবর্তীতে কি হয় সংগঠন প্রতিষ্ঠা করেন। ওই সংগঠনে পরবর্তীতে উক্ত ধর্মীয় গোত্রের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে। এটা আসলে কোন বলতো, এটা আসলে আমাদের বোঝানো হচ্ছে তোমার সৈয়দ আহমেদ খানের বিষয়টাকে। ঠিক আছে, সৈয়দ আহমেদ খানের বিষয়টাকে এক্ষেত্রে বোঝানো হচ্ছে কুসংস্কার ছন্ন মুসলমানদের চেতনার জন্য। ঠিক আছে, এই দুইটা বিষয় কিন্তু আমরা এই নিয়ে আমরা 3 নম্বর সৃজনশীল দেখতে পাচ্ছি এই চ্যাপ্টারের মধ্যে। ঠিক আছে, তারপর যদি আমরা সর্বশেষ সৃজনশীলে যাই আজকে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে বলা হচ্ছে তোমার হান্টার কমিশন কি। হান্টার কমিশন আমরা অলরেডি বলে আসছি, এটা একটা শিক্ষা কমিশন। ঠিক আছে, শিক্ষা কমিশন হান্টার কমিশনটা লর্ড রিপন যেটা করে। তারপর দেখো এটা বলা হয় কোন কোন দল নিয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয়। এক্ষেত্রে যুক্ত ফ্রন্ট গঠিত হয় আমাদের তোমার শেরে বাংলার তোমার ছিল, এখানে আমাদের ছিল কৃষক প্রজা পার্টি, নেজামি ইসলাম, তারপর বামপন্থী গণতান্ত্রিক দল, ঠিক আছে, তারপর আওয়ামী লীগ। ঠিক আছে, এই দলগুলো নিয়ে কিন্তু তোমার এই ক্ষেত্রে যুক্ত ফ্রন্ট গঠিত হয়। দেখো গতে বলা হচ্ছে উদ্দীপকের রাজনৈতিক দলের সাথে। উদ্দীপকের রাজনৈতিক দলটি কি বহু জাতির লোক বাস করে, যে সেখানে প্রথমবারের মতো মুসলিমদের প্রতিনিধিত্ব অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি, যেটা কিন্তু আমাদের ছিল তোমার মুসলিম লীগ 1906 সালে গঠিত হয় ওইটা। ঠিক আছে, এবং পরবর্তীতে ওইটার গুরুত্ব বা তোমার উদ্দেশ্যটা এটা করা হয়েছে, যেটা আমরা অলরেডি করে আসছি। তো আজকে কিন্তু আমাদের হিস্ট্রির প্রথম পার্টের তোমার রিভিশন ক্লাসের দ্বিতীয় অধ্যায়, মানে যেটা দ্বিতীয় চ্যাপ্টার বলা হচ্ছে ইসের মধ্যে আমাদের শর্ট সিলেবাসে, যেটা মূলত তৃতীয় চ্যাপ্টার 2 নম্বর ক্লাস ছিল, এটা আমাদের আজকে শেষ হলো। তো আমাদের পরবর্তী ক্লাসগুলো আমাদের এভাবে আপলোড দেওয়া হবে। ঠিক আছে।